এই ব্যাংকিং আলমারা একটা কম্পিউটারের এটা শুরু করেছিলাম আমরা সবাই মিলে কয়েকজন, এই সভাপতি হোসেন জিল্লুর রহমান ছিল, এবং একটা উদ্দেশ্য ছিল যে এক জায়গায় যদি কতগুলো তথ্য থাকে এবং তথ্যগুলো যদি একটু মানে নিশ্চয় সহকারে এসে করা হয়, সব তথ্য তো এক জায়গায় কম্পাইল করা যায়। ব্যাংকিং সম্বন্ধে, ফাইন্যান্সিয়াল সম্বন্ধে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যবসায়ী এক জায়গায় কিছু রেফারেন্স, কিছু তথ্য পাবে। হয়তো ডিটেল পেতে হলে তার কাছে পার্টিকুলার ইনস্টিটিউশনে দিতে হবে, সেটা অন্য জিনিস। মানে এই ব্যাংকে আলমারি দেখে ইনভেস্ট, বাইরের লোক আসে ইনভেস্ট করা শুরু করবে তা না, কিন্তু প্রিলিমিনারি ওয়ার্ক সম্বন্ধে এই তথ্যটা কিন্তু অত্যন্ত দরকার। এবং এটা সপ্তম, মানে অনেক সুবিধা অসুবিধা প্রতিকূলতার মধ্যেই কিন্তু এটা প্রকাশটা অব্যাহত আছে, প্রকাশ করাটা। এবং এই জন্য আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের একটা বিরাট ভূমিকা আছে। এবং এছাড়াও বাংলাদেশ ব্যাংক 1-2 বছর টাকা পয়সা দেয়নি, সেটা আমাদের জোগাড় করতে, সেখানে তো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাবের একটা ভূমিকা ছিল। আমার মনে আছে একটা বছরে পুরো টাকাটাই কিন্তু ব্যাব দিয়ে দিয়েছে। ব্যাব মানে ব্যাংক অ্যাসোসিয়েশন, সেটা আব্দুল হাই সরকার সাহেবের অ্যাসোসিয়েশন। যাই হোক, তৎকালীন চেয়ারম্যান, আমি রিকোয়েস্ট করতে বলেছি সব টাকা আমরা দিয়ে দেবো। এটা ভালো একটা, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এই যাই হোক, এই যারা চড়াই উত্তরায় পেরিয়ে আসছে, আপনারা দেখবেন যে ওটার মধ্যে কিন্তু বিস্তারিত বিস্তারিত বললে রেলিভেন্ট তথ্যগুলো আছে। বিস্তারিত বললে ভুল হবে। এখানে আমি হঠাৎ করে গ্লান্স দিলাম, মানে আগেও এই আপনার পেইড আপ ক্যাপিটাল, তারপর অথরাইজ ক্যাপিটাল, আর আমি চেষ্টা করলাম দেখতে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কত, প্রভিশনিং কত, কারণ এইগুলি সবার, এগুলো আরো মোর রেলিভেন্ট। তারপরে আপনার রিটার্ন আর্নিং কত রাখছেন, তারপরে ক্রেডিট ডিপোজিট রেশিও, মোটামুটি তথ্যগুলো আছে। তা আমার একটা অবজারভেশন এখানে হলো, আমরা যখন দায়িত্ব নিচ্ছি আমরা দেখেছি ব্যাংকিং এর অবস্থা সঙ্গীন বলবো আর কি। তা আমি আশা করি ওই জিনিসগুলোর মধ্যে কিছুটা কিছু আসছে, একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু বোধহয় মানে নাই, কিছুটা বোধহয় ফ্যাক্ট আছে যে লোক বুঝতে পারবে যে 24 সাল বা 25 সাল একেবারে 18, 9, 10 সালের মতো এত রোজই ছিল না। ডেফিনেটলি অনেক সমস্যা, এই সমস্যার রিফ্লেকশন আছে। আমি দেখলাম দু একটা ব্যাংকের, আমি চট করে দেখলাম ঠিকই কমেছে, ঠিকই প্রভিশনিং কমেছে, ক্রেডিট রেট মানে মানে ক্রেডিট গ্রোথ তো কমে গেছে বেশিরভাগ ব্যাংক। অর্থাৎ আপনি যারা অন্যরা যারা আছেন তারা একটু অ্যাসিওর্ড হতে পারেন যে তথ্যগুলো মোটামুটি কাজে লাগবে, আর মোটামুটি আমি মনে করি যে রিলায়েবল। তবে এই আলমানেরটা একটু প্রচারটা দরকার, ডিসেমিনেশনটা দরকার। পুরো বইটা কাউকে না দিয়ে যদি আপনারা শেয়ার করেন রিলেভেন্ট জায়গাগুলো, আপনারা হয়তো কেউ মিনিমাম ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে একটা কথা লিখতে পারেন যে এই ব্যাংকগুলো এই করে, এটা কিন্তু একটা খুব ভালো একটা বেস হবে এখান থেকে তথ্যগুলো নিয়ে। তখন আপনার মন্ত্রে করে হয়তো অ্যানালাইসিস করতে পারেন যে ওরা যেটা বলেছে আলমারাকে সবকিছু অ্যাগ্রিগেট করে যদি দেখি বাংলাদেশের তো আরো খারাপ অবস্থা বা আরো ভালো অবস্থা, সেটা আমার মনে এটা কাজে লাগবে। অতএব এই যে ডেটা সোর্সটা, এটা অত্যন্ত বিষয়, যে ইউজ করে তার উপর ডিপেন্ড করে কিছুটা। হয়তো অ্যাজ ইট ইজ কেউ ইউজ করবে, আর কেউ অ্যানালাইজ মানে এটাকে অ্যানালাইসিস করে হয়তো ইউজ করবে। আমি মনে করি যারা এটা তৈরি করেছেন এডিটোরিয়াল বোর্ড, বেশ কষ্টের ব্যাপার। আর বোর্ডের পেছনে যারা শিক্ষা বিচেতা যারা কাজ করেছেন, এটা কারণ ব্যাংক থেকে যখন আসে তথ্যগুলো খুব সহজে পাওয়া যায় না। বাংলাদেশে একটা প্রবলেম হলো কি জানেন, লোকজন ইভেন ইনোকুয়াস মানে হার্মলেস তথ্য শেয়ার করতে চায় না। আমি আমাদের দেখা এমন হয়েছে বাড়ি পাশাপাশি লোককেও জিজ্ঞেস করে না কেমন আছে, সালাম আলাইকুম বলি না। কিন্তু আমি আজকে একটা জিনিস না আমাকে একটা পোস্ট করে বলে প্রত্যেক দিন তুমি অন্তত 100 লোককে থ্যাংক ইউ বলবা। তোমার ড্রাইভার নামার সময় বলবো থ্যাংক ইউ, যে তোমাকে এটা দিয়ে গেলো থ্যাংক ইউ। আমাকে বললো যে 70 ঊর্ধ্ব লোকের কিন্তু এগুলো বেশি দরকার, জীবনের সায়ন্তে থ্যাংক ইউ আর লোকজনকে এক্সপ্রেস করা। অর্থাৎ যারা করে যে আমি আমার পক্ষ থেকে থ্যাংক ইউ জানালাম এডিটোরিয়াল বোর্ডকে, কারণ আপনারা আশা করি তাদেরকে ধন্যবাদ। আর সাংবাদিক যারা বন্ধুরা যারা আছেন তারা কিন্তু খুব ইন্টারেস্টেড, মানে অর্থ তারপরে ব্যাংক নিয়ে। আমাকে অনেক সময় সাংবাদিক প্রশ্ন করে, আমি উত্তর না দিলে আমাকে বলে স্যার আপনি তো সমস্ত তথ্যের খনি,
মানে আমার কাছে অনেক তথ্য আছে, সবকিছু বলি না, সে না ভাবে যে আমি সব বলে দেবো। যাই হোক, এটা ট্রু যে তথ্য খুব থাকে, অর্থ মন্ত্রণালয়ের সচিব আছেন, এফআইডি সচিব, তারা জানেন কত রকম তথ্য আমাদের কাছে আছে। সেগুলি সবগুলো তো আবার পাবলিক নলেজে দেওয়া যায় না। যাই হোক, কতগুলো ইস্যু আসছে, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া খুব সহজ কাজ না, রেট অফ ইন্টারেস্ট কমিয়ে দেওয়া। এইখানে আপনার ব্যাংকের রেটের সাথে ট্রেজারি বিলের রেট আছে, ইয়েল্ড রেট আছে, এগুলো চট করে একদিকে কমে দিকে আরেক দিকে, এটা বেলুনের মতো আপনি চাপ দিলে আরেকদিকে ফুলে যাবে, আলটিমেটলি ফেটেই যাবে। অতএব একটু কনসিস্টেন্সি লাগে। তো ইন্টারেস্ট যে কমে নেয় তা না, ট্রেজারি বিল তো কমে গেছে, ওতে 12 ছিল, এখন 10 না, তার ট্রেজারি বিল কেনেন তা কমছে, তো এটা রিফ্লেকশন মার্কেটে হয়তো ততটা আসে নাই। আবার ট্রেজারি বিল বা গভর্নমেন্ট বরং যদি বাড়িয়ে দেয়, লোকজন আপনার ব্যাংকে তো টাকা রাখবে না, সবাই সঞ্চয়পত্র বা ট্রেজারি বিল চলে, সেটা আমরা চাই না। আসলে ব্যাংক ইজ দ্য ইন্টারমিডিয়ারি বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্টারমিডিয়ারি, তারা আপনাদের সঞ্চয় মানে সঞ্চয় আর ক্রেডিটের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, তাই তো কাজ, তাই না ব্যাংকারদের। আর অন্য অন্য অনেক কিছু অ্যাসপেক্ট আছে, তবে ব্যাংকিং সেক্টরটা মোটামুটি কিন্তু আমরা আমরা যেটা ইনহেরিট করি অনেকটা একটু স্টেবল, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা, মানে সামষ্টিক। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে, ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস, আই, কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল। আমি সেটা সবসময় বলি, ইনফ্লেশন ইজ এ পলিটিক্যাল ডাইমেনশন। ইনফ্লেশন আমি ভোক্তা অধিকার সংগ্রহের একটা ম্যাজিস্ট্রেটে পাঠিয়ে দিলাম, কারণ বাজারে গিয়ে একটা কি ফাইন করলো 5 লক্ষ টাকা, একটু পরেই সবাই চাঁদা তুলে 500 টাকা 5 লক্ষ টাকা দিয়ে তোকে দিলাম 5 লক্ষ টাকা ফাইন দিয়েছি, আবার তোর কাজ একইভাবে শুরু কর। তো এইটা তো সমস্যার সমাধান না। কমিউনিটি, তারপর যারা হোলসেলার, ট্রেডার এবং রিটেলার, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। এক্সেস প্রফিট করা বা আউট অফ দ্য ওয়ে প্রফিট করা, মজুত করা, সেটা কিন্তু ওই সরকারের পক্ষে কিন্তু করা যায় না। আপনি কোনো দেশে কিন্তু যেন মার্কেট স্মুথ হয়, মনিটরিংটা স্মুথ হয়, সবার সহযোগিতা থাকলে হয়। যদি কত দুইটা ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি আর ভোক্তা অধিকার সংরক্ষণ বা ক্যাব কনজিউমার মানলে ওরা পারবে না। আমরা চেষ্টা করেছি, মোটামুটি সহনীয় আসছে আর কি। যাই হোক, আমাদের সময় তো, বিশেষ করে আমি, আমার সময়, অন্যদের সময় থাকবে, তারা হয়তো কন্টিনিউ করবে, আমরা একটা এসে চলে আসি। তবে বাংলাদেশকে মোটামুটি একটা স্টেবল একটা নিয়ে আসছি। আর একটা জিনিস আমার অনুরোধ, বিশেষ করে জার্নালিস্টদের প্রতি, সবসময় নেগেটিভ কথাবার্তা, বাংলাদেশ একেবারে খারাপ, অন্য দেশ ভালো, মানে একটু ভালো বলবেন, তারপরে বলবেন যে ঠিক আছে উইকনেস, কিন্তু আমরা শুরু করি খারাপ না। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমি তো ডোনারদের সাথে আলাপ করে, বহু ডোনার, ওরা কিন্তু খারাপ বলে শুরু করে না, ওরা বলে যে তোমরা যেটা করছো এটা ডিফিকাল্ট, ইউ আর ট্রাইং, বাট থিংস হ্যাভ টু বি ডান। এইগুলো পলিসি নেওয়াটা নট ভেরি ইজি। আর পপুলিস্ট পলিসি নেওয়া যায় না, আর পপুলার ডিমান্ডেও পলিসি নেওয়া যায় না। তবে তো এনবিআর চেয়ারম্যান কে বলে, একজন বলে স্যার আপনি এটার ভ্যাট কমায় দেন, আরেকজন বলে স্যার ওটা ভ্যাট কমাতে আমি মারা যাব, আরেকজন বলে স্যার এআইটি কমায় দেন আমারটা। সবাই আমি আমরা কেউ বলে না, খুব রেয়ার না, বলে আব্দুল হাই সরকার সম্ভবত আমরা বলে হয়তো ভ্যাপ থেকে, কিন্তু আমি করলে তো হবে না, এবং পলিসি তো আমির উপর হবে না, ওভারঅল, তাই না? যে তার মধ্যে ভুল থাকবে ডেফিনেটলি, সবাইকে তো সন্তুষ্ট করতে পারবেন না। এই জন্য অনেকে আমাকে তো গালে গালে দেয়, এবং আমাকে একজন জার্নালিস্ট সেদিন বললো ইন্টারভিউ, স্যার আপনি কি ব্যর্থ প্রতিষ্ঠা হয়ে যাবেন? আমি জানি না ব্যর্থ প্রতিষ্ঠা যাবো কিনা, আমার মনে হয় গভর্নর হিসেবে খুব ব্যর্থ হই নাই, মোটামুটি এখনো ব্যর্থ হব না, কিছুটা হয়তো আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু কাজ হয়েছে, এবং সবগুলো ফলো করে বলা হয় না, পাবলিসিটি দেওয়া হয় না। অর্থাৎ আমি মনে করি সবাই মিলে কাজ করি, আর আমরা সামনে বাংলাদেশকে দ্রুত সামনে নিয়ে যেতে হবে।